তাই তাই তাই, আজ আমি কি খাই, কি খাই, কি খাই? কোথাও যে কোনো খাবার নাই, যেদিকে তাকাই কোথাও কোনো খাবার নাই। দেখি তো গিয়ে হাঁসদিদের বাড়িতে গিয়ে কোনো কিছু পাই কি না। এরপর শিয়াল গান গাইতে থাকে আর এগিয়ে যেতে থাকে। দুষ্ট শিয়াল খাবারের খোঁজে এভাবেই ঘুরে বেড়াচ্ছিল। শিয়ালের কাজ ছিল সারা দিন শুধু এর ওর ক্ষতি করে বেড়ানো। হাঁস দিদি, ও হাঁস দিদি, বাসায় আছো নাকি? দিদি, ও দিদি, আরে আরে, এত করে ডাকছি কিন্তু কোনো সাড়া দিচ্ছে না কেন? বাড়িতে তাহলে নেই নাকি? যাই তো গিয়ে ঘরে গিয়ে দেখি। এরপর দুষ্ট শিয়াল হাঁসের ঘরে যায় আর গিয়ে দেখে হাঁসের ঘরের এক কোণে 3টি ডিম পড়ে আছে। আরে রে 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 রে, এ আমি কি দেখলাম রে? তিনটে ডিম! আজ পেট পুজো করে খেয়ে নেবো এদের। হাঁস মনে হয় ডিম 3টে আজই দিয়েছে। তাড়াতাড়ি খেয়ে বরং আমি পালিয়ে যাই। এরপর শিয়াল আর দেরি না করে ডিম 3টি খেতে থাকে। একেবারে কয়েকদিনের খাবার জোগাড় করে ফেলেছি। এবার নিশ্চিন্তে গিয়ে আমি ডিমে তা দিতে পারবো। আমার আর কোনো চিন্তা নেই। আমার সোনামণিদের তাড়াতাড়ি পৃথিবীর আলো দেখাতে হবে তো। হাঁস এসব বলে খুশিতে নাচতে নাচতে তার বাসায় চলে যায় আর গিয়ে দেখে তার ডিম 3টি নেই, বরং মাটিতে খোলস পড়ে আছে। আরে না, আমার এত বড় সর্বনাশ কে করলো? কে করলো এত বড় সর্বনাশ? আমার ডিম, তোমাদের নিয়ে আমার কত স্বপ্ন ছিল, সব ভেঙে গেল। দুষ্ট শিয়াল আড়ালেই ছিল। শিয়াল হাঁসের ঘরে চলে আসে। আরে হাঁস দিদি, কি হয়েছে গো? তুমি এভাবে কাঁদছো কেন? আরে ডিমের খোলস দেখি মেঝেতে পড়ে আছে। তুমি কি ছানা ফুটিয়েছো নাকি? না গো দাদা, না, আমি এখনো ছানা ফুটাইনি। কিন্তু দেখো না, তার আগেই কে বা কারা যেন আমার ডিমগুলো খেয়ে গেছে। এ কি, কার এত বড় অন্যায় করতে ইচ্ছে হয়েছিল? তার কি কোনো দয়া ধর্ম নেই নাকি? ইস, তবে দিদি, আমি একজনকে একটু আগেই তোমার ঘর থেকে বের হতে দেখেছি। কাকে? কাকে দেখেছো তুমি? বলো আমাকে, তাকে আমি কিছুতে ছাড়বো না। ওই তো, ওই বিড়ালকে দেখেছিলাম। এখন আমি তো সঠিক জানি না যে ওই বিড়ালই চুরি করেছে কিনা। ও যেহেতু এসেছিল, তার মানে ওই খেয়েছে। তাছাড়া আর কে খাবে শুনি? কিছুক্ষণ আগেও তো আমি ডিম দেখে গিয়েছি। ছাড়বো না, ওই বিড়ালকে আমি ছাড়বো না। এসব বলে হাঁস রাগে কাঁদতে কাঁদতে বিড়ালের কাছে যায়। সাপও মরলো, লাঠিও ভাঙলো না, ডিম খেয়েছি আমি, আর নাম দিলাম ওই বিড়ালের। এবার বোঝো মজা, শয়তান বিড়াল। সেদিন তো খুব আমার সাথে ঝগড়া করেছিলি, এবার আজের সাথেও ঝগড়া কর। এসব বলে শিয়াল ভীষণ হাসতে থাকে। এদিকে হাঁস ততক্ষণে বিড়ালের কাছে পৌঁছে যায়। এই শয়তান বিড়াল, আমার ডিমগুলো খেয়ে এসে এখন আরাম করে বসে আছিস? খুব মজা পেয়েছিস তাই না, শয়তান বিড়াল? আরে আমি আবার কখন তোমার ডিম খেলাম? আমি সকাল থেকে অসুস্থ, উঠতেই পারছি না। তোমার ডিম খাবো কখন? ইহ, একদম ন্যাকা সাজা হচ্ছে তাই না? মনে হয় কিছু জানিস না। শিয়াল নিজে দেখেছে তুই ডিম চুরি করেছিস। বুঝেছি এবার। শোনো, শিয়ালের কথা একদম আমার সাথে গলাবাজি করবে না। তোমার কাছে কোনো প্রমাণ আছে নাকি? গিয়ে দেখো, শিয়াল নিজেই চুরি করে খেয়েছে। হাঁসের কাছে কোনো প্রমাণ না থাকার কারণে হাঁস কাঁদতে কাঁদতে বেরিয়ে আসে। এভাবেই দিন কাটছিল। দিন দিন শিয়ালের ছলচাতুরি আরো বেড়ে যেতে থাকে। শিয়াল হাঁস, মুরগি, ডিম, এমনকি পশুর ছানাদের পর্যন্ত ধরে ধরে খেতে থাকে। একদিন শিয়াল মুখে করে একটি ছোট্ট হরিণের ছানাকে ধরে নিয়ে যাচ্ছিল। এমন সময় টুনি তা দেখে ফেলে। আরে শিয়াল দাদা, এ কি সর্বনাশ! তুমি আমাদের জঙ্গলে থেকে কিনা এসব অনাচার করে বেড়াচ্ছ? ছি 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 ছি, আমি সবাইকে বলে দিব। ছেড়ে দাও, ছেড়ে দাও এই ছানাকে। টুনির এসব কথা শুনে শিয়াল ভীষণ ভয় পেয়ে যায় আর সঙ্গে সঙ্গেই হরিণ ছানাকে ছেড়ে দেয়। হরিণ ছানাটি
ছাড়া পাওয়ার সাথে সাথে সেখান থেকে ছুটে মায়ের কাছে পালিয়ে যায়। ও, তাহলে আবার সত্যিটা জেনেই গেলি দেখছি। শোন তবে, তোরা কেউ আমার কিচ্ছু করতে পারবি না। এখন থেকে সবার সামনে ছানাদের ধরে ধরে খাবো। তাছাড়া তোর কথা কেউ বিশ্বাস করবে নাকি? যা বলে দেখ সবাইকে। শিয়াল হাসতে হাসতে সেখান থেকে চলে যায়। বেটা চোর কোথাকার, চুরি করে আবার বড় বড় গলা করে বেড়াচ্ছে। তোকে যেদিন উচিত শিক্ষা দিব সেদিন বুঝবি এই টুনির সাথে চালাকি করে কেউ কোনোদিন পার পায়নি, তুইও পাবি না। টুনি এভাবেই সেখান থেকে চলে যায়। এভাবেই দিন কাটছিল। এদিকে টুনি সবাইকে সতর্ক করে দেয়, আর এরপর থেকে সবাই সতর্ক হয়ে যায়, আর শিয়ালকে সবাই ধরার জন্য ফন্দি আঁকতে থাকে। শয়তান টুনি, আমার নামে সবাইকে কথা বলে বেড়াচ্ছিস। তোর জন্য আমি কোনো শিকার ধরতে পারছি না। এবার তোর ছানাদের আমি খেয়েই ছাড়বো, যে করেই হোক। কিন্তু ওর বাসা তো গাছের অনেক উপরে। কি করব? না, একটা বুদ্ধি তো বের করতেই হবে। এরপর শিয়াল টুনির বাড়ির গাছের নিচে যায়। টুনি, কিরে টুনি, কি করছিস শুনি? আজকাল সারাদিন শুধু বাড়িতেই বসে থাকিস কেন জানি? বাইরে কি কোনো কাজ নেই নাকি? শিয়ালের এমন কথা শুনে টুনি মনে মনে বলতে থাকে, কি ব্যাপার, এই বাজে শিয়াল আজ হঠাৎ এত ভালো ব্যবহার করছে কেন? ব্যাপারটা কি? ও বুঝেছি, নিশ্চয়ই কোনো ফোন দিয়ে আসছে। আমি যে ডিম দিয়েছি এই খবরটাই হয়তো পেয়েছে। শয়তান বেটা চোর, দেখাবো তোকে মজা। কি হলো রে টুনি, চুপ করে আসিস যে? বুঝেছি, আমার সাথে রাগ করে আছিস তাই না? কথা বলবি না? আরে না, এমনি শরীরটা ভালো না তো, তাই আর কি। সারাদিন বসে শুয়ে দিন কাটাচ্ছি। কি চালাক! আমার কাছে কথা লুকাতে এসেছিস। ডিমে তা দিচ্ছিস তা একবারও বললি না তো। তোর ডিম তো আমি খাবই। এসব ভেবে শিয়াল চলে যায়, আর টুনি মনে মনে ভাবতে থাকে, বাবা গো বাবা, যা ভেবেছিলাম তাই হলো। এই দুষ্ট শিয়ালের তো দেখি নজর আমার ডিমের দিকে পড়েছে। আমাকে তো এবার খুবই সতর্ক থাকতে হবে। বাসা থেকে বের হলেও কাউকে পাহারায় রাখতে হবে। এরপর থেকে টুনি বেশ চিন্তায় পড়ে যায়। টুনি সারাদিন ডিমে তা দিতে থাকে আর পাহারা দিতে থাকে। টুনি যখন বাড়িতে থাকতো না, তখন হরিণী অথবা হাঁস গাছের নিচে পাহারা দিত। হাঁস দিদি, ও হাঁস দিদি, এভাবে আর কতদিন বলো তো? আমাদের তো এভাবে বসে থাকলে হবে না। আমাদের একটা উচিত শিক্ষা দিতেই হবে শিয়ালকে। কিন্তু কি করবি তা কি একবার ভেবে দেখেছিস? হ্যাঁ, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। এরপর টুনি তার বাসায় ডিমগুলো সরিয়ে কিছু পাথরের টুকরো রেখে দেয়, আর তারা সবাই আড়ালে লুকিয়ে পড়ে। আরে আরে, এ আমি কি দেখছি? আজ কিনা টুনির বাসায় কেউ নেই। এই সুযোগ, আমি বরং গাছ ঝুঁকিয়ে টুনির বাসা নিচে ফেলে দেই, তাহলে ডিমগুলো খেতে পারবো। এরপর শিয়াল যেই না টুনির বাসার গাছটি ঝাঁকাতে থাকে, অমনি সবগুলো পাথর শিয়ালের শরীরে পড়ে যায়, আর শয়তান শিয়ালের শরীর থেকে ভীষণ রক্ত পড়তে থাকে। ওরে বাবা রে, মরে গেলাম রে, মরে গেলাম। শয়তান টুনি কিনা আমাকে এভাবে সাহায্য করলো। আমি আর থাকবো না রে এই জঙ্গলে। এসব বলে শিয়াল চিৎকার করতে করতে সেখান থেকে ছুটে পালিয়ে যায়। এবার একটা উচিত শিক্ষা হয়েছে বেটা শিয়ালের। আজ থেকে আমাদের আর কেউ ক্ষতি করতে পারবে না। নিশ্চিন্তে এবার আমি ডিমে তা দিব। ইস, আজকে দেখছি বড্ড গরম পড়েছে, রোদও উঠেছে। হাই ভোল্টেজে একদম। এত রোদে হাঁটতে হাঁটতে তো আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। একটু যদি আশেপাশে কোনো জলাশয় পেতাম তাহলে একটু গলাটা ভিজিয়ে নিতাম।
এসব বলে হরিণ ছানা সামনের দিকে যেতে থাকে। আর হঠাৎ সে একটা জলাশয় দেখতে পায়। আরে আরে, ওই তো একটা জলাশয়, যাই তাড়াতাড়ি একটু পানি খেয়ে নেই, পানির পিপাসায় আমার বুকটা একদম ফেটেই যাচ্ছে। এসব বলে হরিণ ছানা যেই না জলাশয়ের কাছে যায়, অমনি সেই জলাশয়ে থাকা কুমির ভেসে ওঠে আর হরিণ ছানাকে দেখে বলে, এই হরিণ ছানা, আমার জলাশয়ে পানি খেতে এসেছিস, ভালোই করেছিস। আমার বড্ড খিদেও পেয়েছে, পেটে খিদে নিয়ে থাকাটা বেশ কষ্টকর। আজ তোকে খেয়েই আমার খিদে মেটাবো। আরে কুমির, তুমি এসব কি বলছো? তুমি জানো না এ বনে পশু শিকার মানা? আমি কিন্তু বনের রাজা সিংহকে সব কথা বলে দিব। তুমি রাজার হুকুম অমান্য করেছো। আরে ধুর, তুই তো দেখছি অনেক বোকা, তুই রাজাকে বলে দিবি? আরে তুই বেঁচে থাকলে তো রাজার কাছে গিয়ে সব বলবি। তুই অনেক কথা বলে ফেলেছিস, এবার আমি তোকে খেয়ে তোর মুখটা বন্ধ করছি, দাঁড়া। এসব বলে কুমির হরিণ ছানাকে খেয়ে ফেলে। আহা হা হা, হরিণের মাংস তো হেভি টেস্টি। এর আগে হরিণের মাংস আমি কখনো খাইনি, মনে হলো নাটোরের কাঁচাগোল্লা খেলাম। হা 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 হা। এভাবে কেটে যায় কিছুক্ষণ। ঘাস খেতে খেতে তো অনেক দূরে চলে এসেছি, সন্ধ্যাও প্রায় হয়ে গেছে। না, আর ঘাস খাওয়া যাবে না। এখন বরঞ্চ ওই জলাশয় থেকে একটু পানি খেয়ে চলে যাই। গরম মনে হয় উপরওয়ালা নিজ হাতে ঢেলে দিয়েছে। বাবা, আরে বাহ, মেঘ না চাইতেই বৃষ্টি। আজকে আমার কপাল এতই ভালো, সকালে খেয়েছি হরিণের মাংস, আর এখন ছাগল আমার কাছে নিজেই চলে এসেছে। আরে আমার তো লটারি লেগে গেল। আরে ছাগল, আয় আয়, আমার কাছে আয়। ওরে বাবা, এ তো কুমির। তা আমাকে কি তুমি খাওয়ার জন্য ডাকছো? না বাবা না, আমি তোমার কাছে যাব না। তোমাকে দেখে কেমন জানি বদমাশ বদমাশ মনে হচ্ছে। তোমার কাছে আমি যাই আর তুমি অমনি আমাকে পেটে ভরে দাও, তাই না? এটা একটা কথা বললি তুই? তুই হলি আমার সন্তানের মতো, তোকে ডাকলাম একটু ভালো মন্দ জিজ্ঞেস করার জন্য, আর তুই কি না আমায় ভুল বুঝলি? আরে আমাকে বিশ্বাস কর। ও তাই বুঝি? আমি তো ভাবলাম অন্য কিছু। ঠিক আছে, আমি একটু পানি খেয়ে তোমার কাছে যাচ্ছি। এসব বলে ছাগল ছানা যেই না পানি খেতে যায়, অমনি সেখানে একটি টুনি পাখি চলে আসে। দাঁড়াও, কুমিরের কাছে যেও না, এই কুমির ভালো না। ও তোমাকে মিথ্যে বলে তোমাকে খাওয়ার ফন্দি করছে। তুমি জানো ও একটু আগে একটি হরিণ ছানাকে খেয়েছে, আর এখন তোমাকে খাওয়ার প্ল্যান করছে। তুমি ভুলেও যেও না। হাই হাই, টুনি পাখি, তুমি সত্যি খুবই ভালো। এই বদমাস কুমির তো আমাকে এক্ষুনি খেয়ে ফেলতো। এই তুই কি ভেবেছিস আমি তোকে ছেড়ে দিব? আমার হাত থেকে বাচ্চা এত সহজ না। এসব বলে কুমির ছাগল ছানার উপর ঝাঁপিয়ে পড়ে আর ছাগল ছানাকে ছিঁড়ে ছিঁড়ে খেয়ে ফেলে। হায় রে, আমার ছানা ওই যে সকালে বেরিয়েছে, এখন তো সন্ধে হয়ে গেছে, এখনো আমার ছানা কেন ফিরছে না? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমার ছানার আবার কোনো ক্ষতি হলো না তো? না, আমার ছানার কোনো ক্ষতি হতে পারে না। এমন সময় সেখানে ছাগল চলে আসে। আরে হরিণ দিদি, তুমি এভাবে কাঁদছো কেন? আমি না হয় কাঁদছি আমার ছানার জন্য, তুমি কেন কাঁদছো? আর বলো না, আমার মেয়েটা সেই সকালে বেরিয়েছে, কিন্তু এখনো ও ডেরায় ফিরে এলো না। তাই মেয়েটার জন্য আমার ভীষণ কষ্ট হচ্ছে। ওই মেয়েটাই তো আমার সব, ও ছাড়া যে আমার এই দুনিয়াতে আর কেউ নেই। হায় রে, আমার ছানাও তো এখনো ফিরে আসেনি। ছানার জন্য আমারও ভীষণ চিন্তা হচ্ছে। অনেকক্ষণ থেকে ওকে খুঁজছি, কিন্তু দেখো না হরিণ দিদি, কোথাও তাকে খুঁজে পাচ্ছি না। আমার তো মনে হয় আমাদের ছানাদের কোনো বিপদ হয়েছে। ওরা যখন এসব কথা বলছিল তখন সেখানে সেই টুনি চলে আসে। তোমরা একদম ঠিক বলেছো, তোমাদের ছানারা বেঁচে নেই, তাদের দুজনকেই কুমির শিকার করেছে। তোমাদের ছানারা অনেক চেষ্টা করেছে বাঁচার জন্য, কিন্তু ওই কুমির ওদের আর বাঁচতে দিল না। কি এসব তুমি কি বলছো? আমাদের ছানারা আর বেঁচে নেই? ওই কুমির আমাদের ছানাকে শিকার করেছে? কি সর্বনাশ হলো আমার! আমি এখন কাকে নিয়ে বাঁচবো? আমার ছানা,
আমার ছানা ছাড়া যে আমার আপন বলতে আর কেউ নেই। ওই কুমির কি জানে না এ বনের কোনো ছোট পশু শিকার করা মানা? চলো হরিণ দিদি, আমরা এক্ষুনি বনের রাজা সিংহর কাছে যাই আর ওই কুমিরের নামে বিচার দেই। আমাদের সন্তান হত্যার বিচার চাই চাই, ওই কুমিরের ফাঁসি চাই। এরপর ওরা সবাই মিলে বনের রাজা সিংহর কাছে যায়। আরে টুনি, ছাগল, হরিণ, তোরা সবাই এখানে? তা কি মনে করি? আর তোদেরকে দেখে তো খুবই চিন্তিত মনে হচ্ছে। কি হয়েছে রে তোদের? সিংহ রাজা, আমরা আপনার কাছে কুমিরের নামে বিচার চাইতে এসেছি। ওই কুমির আমার আর দিদির ছানাকে শিকার করেছে। আপনি তো জানেন আমার ছানা ছাড়া আমার দুনিয়াতে আর কেউ নেই। আপনি তো নিজেই ঘোষণা করেছেন এই বনের কোনো পশু শিকার করা যাবে না। আপনি আমাদের সন্তানদের খুনিকে বিচার করুন, শাস্তি দিন আপনি। আমরা আপনার কাছে বিচার চাই। আমি তোদের দুঃখটা বুঝতে পেরেছি, তোরা আর কাঁদিস না। আমি ওই কুমিরকে অবশ্যই তার পাপের শাস্তি দিব। ওই কুমিরের এত বড় সাহস, আমার কথা অমান্য করে বনের পশু শিকার করে। হরিণ আর ছাগল, আমি তোদের সন্তানকে ফিরিয়ে দিতে পারবো না হয়তো, কিন্তু তোদের সন্তানের খুনির বিচার আমি করবই। এরপর সিংহ রাজা কুমিরকে তার আস্তানায় নিয়ে আসে। কি ব্যাপার, হঠাৎ সিংহরাজা আমাকে এখানে আসতে বললো কেন? সিংহরাজা কি সব জেনে গেল? বাবারে, সিংহরাজা যদি সব জেনে যায় তাহলে তো আমার জীবনটা আজকেই শেষ। আরে বদমাস টুনি এখানে কি করছে? ও বুঝেছি, এই বদমাস টুনি তবে সিংহের কানে মন্ত্র পড়েছে। এই বদমাস টুনির পেটে কোনো কথাই থাকে না, সব সময় মহৎ হওয়ার চেষ্টা করে। কিরে কুমির, তুই হরিণের ছানা আর ছাগলের ছানাকে কেন শিকার করেছিস? তুই বনের নিয়ম অমান্য করেছিস। সব পশু যদি বনের ঘাস পাতা খেয়ে বেঁচে থাকতে পারে, তাহলে তুই কেন নদীর মাছ আর শ্যাওলা খেয়ে বাঁচতে পারবি না? তুই অনেক বড় অন্যায় করেছিস। এ অন্যায়ের কোনো মাফ হয় না। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি তোকে ফাঁসিতে ঝুলিয়ে শাস্তি দিব। রাজা মশাই, আমাকে এবারের মতো মাফ করে দিন। আমাকে ফাঁসি দিবেন না, আমি বাঁচতে চাই। কিন্তু সিংহ রাজা কুমিরের কোনো কথাই শোনে না। নিয়ম অনুযায়ী কুমিরকে ফাঁসিতে ঝুলিয়ে দণ্ড দেয়। বাবা গো বাবা, এভাবে রোজ রোজ মাংস খেতে আমার আর ভালো লাগছে না। মুখটা একদম তেতো হয়ে গেছে। এভাবে একই স্বাদ কি আর ভালো লাগে? না, এবার আমার অন্য কিছু খেতে হবে। এভাবে পাজি শিয়াল ভাবতে থাকে আর হাসতে থাকে। পাজি শিয়াল ভাবতে থাকে যে কি করে সে অন্য কিছু খাবে। এরপর পাজি শিয়াল গুহা থেকে বের হয়ে জঙ্গলের দিকে হাঁটতে থাকে। না, কি খাবো কি খাবো? আশেপাশে তো কিছুই দেখতে পাচ্ছি না। আরে আরে, ওটা কি? ওটা তো একটা জলাশয় মনে হচ্ছে। ওরে বাবা, মাছও লাফালাফি করছে দেখছি। এরপর পাজি শিয়াল জলাশয়ের কাছে যায়। আরে আরে, ছোট ছোট মাছ দেখছি খেলা করছে। আহা, আমার তো ভীষণ খেতে ইচ্ছে করছে। না, যে করেই হোক আমার মাছগুলো খেতেই হবে। আর গিয়ে মাছ ধরার চেষ্টা করে। আরে আরে, এই মাছগুলো আমি কিভাবে ধরবো? আমি তো সাঁতারও পারি না। কি করে ধরি কি করে ধরি? পেয়েছি, কুমিরকে ডেকে দেখি তো। এরপর পাজি শিয়াল জোরে জোরে কুমিরকে ডাকতে থাকে আর শিয়ালের ডাক শুনে কুমির পানি থেকে ভেসে ওঠে। কি হয়েছে কি? এভাবে তুমি চিৎকার কেন করছো? বলি কি, আমাকে কটা মাছ ধরে দাও তো। মাছগুলোকে লাফালাফি করতে দেখে আমার যে ভীষণ খেতে ইচ্ছে করছে। আমি কি পাগল হয়েছি নাকি বলো তো? তোমার মতো দুষ্টু শিয়ালকে সাহায্য করব আমি? অনেক অনেক ক্ষতি করেছো তুমি আমাদের। কিছুদিন আগে তো আমার মেয়েকে প্রায় খেয়েই ফেলতে ধরেছিলে তুমি। তোমার মতো শিয়ালকে আমার খুব ভালো করে চেনা আছে। আরে শোনো শোনো, আমি কোনো ক্ষতি করতে আসিনি আজকে। শুধু কয়েকটা মাছ দিলেই হবে। শিয়াল এত করে বলার পরেও কুমির কিছুতেই বিশ্বাস করে না। কুমির শিয়ালকে সেখান থেকে তাড়িয়ে দেয় আর শিয়াল রাগে কচকচ করতে করতে সেখান থেকে চলে আসে আর আবারও রাস্তা দিয়ে হাঁটতে থাকে। না, এই কুমির তো আমার কোনো কথাই শুনছে না। এবার আমাকে অন্য কিছু ভাবতে হবে। এরপর শিয়াল ভাবতে ভাবতে রাস্তার পাশে একটি মৌমাছির চাক দেখতে পায়। এই তো পেয়ে গেছি। এবার আমি মৌমাছির চাক থেকে মধু চুরি করে খাবো। মিষ্টি রসালো মধু, যে করে হোক আমাকে খেতেই হবে। এরপর পাজি শিয়াল মৌমাছির বাসার চারদিকে ঘুরতে থাকে আর ভাবতে থাকে, আরে ধুর,
এই বাধা তো অনেক উঁচুতে, আমি তো কিছুতেই পাবো না। তাই আমাকে অন্য কোনো বুদ্ধি বের করতে হবে। কি করি? পেয়েছি বুদ্ধি। আগে আমাকে এদের বিশ্বাস অর্জন করতে হবে। শিয়ালকে এভাবে ঘুরতে দেখে মৌমাছি বলে ওঠে, আরে আরে শিয়াল দাদা, এইভাবে বাসার চারদিকে ঘুরছো যে, কিছু কি বলবে নাকি? হ্যাঁ, তোমাদের চাক দেখে ভাবলাম তোমাদের একটু উপকার করি। শোনো, এবারে পশ্চিমে অনেকগুলো ফুল গাছ আছে, তোমরা চাইলেই মধু সংগ্রহ করতে পারো। আরে তাই নাকি? তাহলে তো ভালোই হলো। আমরাও কয়েকদিন থেকে মধুর জন্য ফুল খুঁজছি। তোমাকে অনেক অনেক ধন্যবাদ শিয়াল দাদা। এরপর মৌমাছি রোজ রোজ শিয়ালের কথা মতো ফুল সংগ্রহ করে নিয়ে আসে। আর দিন দিন শিয়াল ওদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলে। আরে মৌমাছি, শোনো কি বলি তোমায়, তোমাদের বাসা তো অনেক উঁচুতে, আর সামনে তো বৈশাখ মাস। আরে আরে, তুমি তো একদম ঠিক কথা বলেছো। তাহলে তাহলে এবার কি হবে? শোনো, আমার গুহার সামনে একটি ছোট্ট গাছ আছে, অনেক নিচুতে। তোমরা চাইলে আমার গুহার সামনে বাসা বাঁধতে পারো। শিয়ালের কথায় মৌমাছি কিছু না ভেবেই রাজি হয়ে যায়। আর শিয়ালের গুহার সামনে মৌমাছি তাদের বাসা বানিয়ে থাকে। এই তো আর মাত্র কটা দিন, শুধু সময়ের অপেক্ষা। এরপর আমি মজা করে এই মধুগুলো খাবো। বোকা মৌমাছি, তোরা চিন্তাও করতে পারবি না আমি তোদের কিভাবে বোকা বানাবো। এভাবেই পাজি শিয়াল ভীষণ হাসতে থাকে। এভাবেই দিন কাটছিল। এমনই একদিন শিয়াল দাদা, আরে ও শিয়াল দাদা, তুমি তো আজ গুহায় আছো তাই না? হ্যাঁ, বলো, কোনো কিছু করতে হবে? আসলে আমরা সবাই মিলে একটু মধু সংগ্রহ করতে যাব। তুমি যদি একটু পাহারা দিতে তাহলে অনেক ভালো হতো। হ্যাঁ, অবশ্যই, তুমি কোনো চিন্তা করো না, আমি দেখে রাখবো। এরপর মৌমাছিরা চলে গেলে শিয়াল অনেক জোরে জোরে হাসতে থাকে। এই দিনটার জন্যই তো আমি এতদিন থেকে অপেক্ষা করছিলাম। আজ মজা করে আমি মধুগুলো খেয়ে নিব। এরপর শিয়াল সুযোগ বুঝে মধুর চাকটি তার নিজের গুহায় নিয়ে যায় আর মজা করে মধুগুলো খেয়ে সেখানেই ঘুমিয়ে পড়ে। এভাবে কিছুক্ষণ কেটে যায়। শিয়ালের ঘুম ভেঙে যায় মৌমাছিদের চিৎকার চেঁচামেচিতে। কি আমার চাক, আমার চাক কোথায় গেল? আমার এত বড় সর্বনাশ কে করলো? কে চুরি করলো এইভাবে? শিয়াল দাদা, ও শিয়াল দাদা। আরে আরে মৌমাছি দিদি, কি হয়েছে? কাঁদছো কেন? আরে এ কি, তোমার চাক কোথায়? আমি একটু ক্লান্ত থাকায় ঘুমিয়ে পড়েছিলাম। দেখো না শিয়াল দাদা, আমার তিলে তিলে করা কষ্টের ফল কে যেন চুরি করে নিয়ে গেছে। সৃষ্টিকর্তা কোনোদিনও তাকে ক্ষমা করবে না, তুমি দেখো। মৌমাছি এভাবেই কাঁদতে থাকে আর পাজে শিয়াল তাকে সান্ত্বনা দিতে থাকে। এভাবেই দুদিন কেটে যায়। একদিন শিয়াল যখন গুহায় ছিল না, এমন সময় মৌমাছি শিয়ালের গুহায় যায়। এখানে এত মধু পড়ে আছে কেন? তার মানে এই পাঁচি শিয়ালে কিনা আমার চাক চুরি করে খেয়েছে। না, আজ সব মৌমাছি মিলে ওকে উচিত শিক্ষা দেব আমরা। মৌমাছি যখন এসব কথা বলছিল, এমন সময় শিয়াল তার গুহায় প্রবেশ করে। আরে মৌমাছি, তুমি এখানে কি করছো? হ্যাঁ, এখানে না আসলে তো তোকে ধরতেই পেতাম না। কই রে তোরা? আয় আয় সবাই, আজ একে উচিত শিক্ষা দেব আমরা। এরপর সব মৌমাছি মিলে শিয়ালকে কামড়াতে থাকে আর শিয়ালকে কামড়িয়ে শিয়াল এর শরীর একদম লাল করে ফুলিয়ে দেয়। আর পাজি শিয়াল ব্যথায় কাতরাতে থাকে। এরপর সব মৌমাছি অন্য জায়গায় গিয়ে বাসা বানায়।